আসসালামু আলাইকুম। রেশিও এবং প্রপোর্শনের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে তৃতীয় পর্বে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো রেসিপ্রোকাল রেশিও অর্থাৎ বিপরীত অনুপাত। এটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ পারস্পরিক রিলেশনের সাহায্যে কিভাবে অনুপাতটা পরিবর্তিত হয় এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো বিপরীত অনুপাত অর্থাৎ উল্টা আর কি অনুপাতগুলো, যেমন তিনজন ব্যক্তির এ বি সি এর রেশিও দেওয়া আছে এরকম যে 1:3:1/6। এখন এ বি সি তিনজন ব্যক্তিকে একটা বস্তুকে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ হাফ পেলে, বি পাই 1/3, সি পাই 1/6। কিন্তু এইটা দিয়ে বোঝাটা আমাদের জন্য অনেক কষ্ট, কারণ টোটাল ভাগটা যদি আমরা বের করতে চাই, এ হাফ, 1/3, 1/6 এগুলো যোগ করাটা আমাদের জন্য একটু কষ্টকর, একটু সময় লাগবে, এবং পরবর্তীতে সেখান থেকে ক্যালকুলেশন করে মান বের করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো যে কোনো ফ্র্যাকশন, যে কোনো রেশিও যদি ফ্র্যাকশনে দেওয়া থাকে অর্থাৎ ভগ্নাংশে দেওয়া থাকে, আমাদের প্রথম কাজ হলো ওই ফ্র্যাকশনকে ইন্টিজারে প্রকাশ করা, অর্থাৎ ভগ্নাংশ আকারের যে কোনো অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা। তাহলে আমরা প্রথমে শিখব যে ভগ্নাংশের অনুপাতকে কিভাবে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয়। তো যেহেতু এটাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে যাচ্ছি, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে তো এখানে হর আছে যে 2, 3 এবং 6, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো হরের মান 1, অর্থাৎ 2, 3, 6 থাকতে পারবে না। তাহলে যাদেরকে রিমুভ করতে চাই, তো আমরা এর আগের ক্লাসেও বলেছিলাম, আগের পর্বেও বলেছিলাম যে কতগুলো সংখ্যাকে যদি আমরা রিমুভ করতে চাই, তাদেরকে রিমুভ করার জন্য একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে তাদের লসাগু অর্থাৎ এলসিএম দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো এখন আমাদেরকে যেহেতু 2, 3, 6 কে রিমুভ করতে হবে, তাহলে এই তিনটা সংখ্যার লসাগু দিয়ে আমাদের এই তিনটা সংখ্যাকে রিমুভ করতে হবে। তো আমাদেরকে জানতে হবে 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6, 6 এবং 6 এর লসাগু 6। তাহলে এই যদি ভগ্নাংশগুলোকে, এই ফ্র্যাকশনগুলোকে আমরা তাদের লসাগু দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কত দাঁড়ায় যে হাফ ইন্টু 6 মাল্টিপ্লাই করলে হয় 3, 1/3 ইন্টু 6 মাল্টিপ্লাই করলে হয় 2, 1/6 ইন্টু 6 মাল্টিপ্লাই করলে হয় 1। অর্থাৎ এ বি সি এর রেশিও দাঁড়াচ্ছে 3:2:1। এখন এক কথায় তাদের ফ্র্যাকশন আকারের চেয়ে যদি ইন্টিজার আকারে আমরা প্রকাশ করতে পারি, তাহলে এখন সহজে বুঝতে পারতেছি যে 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ, তাহলে মোট 6 ভাগ। অর্থাৎ একটা বস্তুকে যদি 6 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে এ পাই 3 ভাগ, বি পাই 2 ভাগ এবং সি পাই 1 ভাগ। সিমিলারলি যদি আরেকটা এক্সাম্পল আমরা বলি, সাপোজ এরকম বলা আছে কোন একটা কোশ্চেনে যে a is to b is to c equal to 2/3 is to 5/2 is to 1/9। এখন যদি বলা হয় যে এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি, তাহলে কি করতে হবে? যেহেতু এটা ভগ্নাংশে আছে, পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য এই হরগুলাকে যেহেতু আমাদেরকে রিমুভ করতে হবে, তাহলে 3, 2 এবং 9 এর লসাগু কত সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা জানি 3 এবং 9 এর লসাগু 9, 9 এবং 2 এর আবার লসাগু হচ্ছে 18। তাহলে তাদের টোটাল এলসিএম পাচ্ছে আমরা 18। তাহলে সব ফ্র্যাকশনকে আমরা 18 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 18 দিয়ে যদি আমরা এখানে গুণ করি, তাহলে প্রথমটা আসে 2/3 ইন্টু 18, তারপরটা আসবে 5/2 ইন্টু 18, তারপরটা 1/9 ইন্টু 18। দ্যাট মিনস ক্যালকুলেট করলে 3 এবং 18 কাটাকাটি হলে 6, 6 2 যা 12, 2 এবং 18 ক্যান্সেল করলে 9, 9 5 যা 45, আর 9 এবং 18 ক্যালকুলেট করলে 2 পাওয়া যায়। দ্যাট মিনস তাদের রেশিও হচ্ছে 12:45:2। এখন যদি পূর্ণ সংখ্যায় চলে আসে, তাহলে আমরা সহজে বুঝতে পারি যে 12 এবং 45 57, 57 2 59। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা 59 ভাগে 59 ভাগে ডিভাইড করি, তার মধ্যে 12 ভাগ পাবে এ, 45 ভাগ পাবে বি এবং 2 ভাগ পাবে সি। আশা করি আমরা সহজে বুঝতে পেরেছি যে কিভাবে ফ্র্যাকশনকে ইন্টিজারে প্রকাশ করতে হয়। তবে এটা যে কোনো ফ্র্যাকশনাল রেশিও যদি থাকে, আমাদের মাইন্ড সেটআপ রাখতে হবে প্রথম আমাদের কাজ হচ্ছে এটাকে ইন্টিজারে প্রকাশ করে, তারপর আমাদেরকে যা বের করতে বলবে আমরা তাই বের করব। তো এখন আমরা রেসিপ্রোকাল রেশিও কোথায় অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি। এক্সাম্পল জানার আগে কোনগুলা রেসিপ্রোকাল হয় সেগুলোকে আমাদেরকে জানতে হবে, কোন কোন কাজগুলোর সাথে রিলেশনটা কেমন। প্রথমে আমি টাইম ডিস্টেন্স দিয়ে বলতে চাই। টাইম ডিস্টেন্স and
স্পিড, টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড, এই তিনটা রিলেশনের মধ্যে একটা আমি কার সাথে রিলেশন কেমন সেটা আমরা জানতে চাই। সাপোজ একজন লোক চিটাগাং থেকে ঢাকাতে যাবে। তো চিটাগাং থেকে ঢাকার একটা ডিস্টেন্স আছে, না একজন লোক না, তিনজন লোক যাবে, এ, বি অ্যান্ড সি, তিনজন পার্সন। এখন তারা তিনজন তিনটা গাড়ি নিয়ে রওনা দিল। প্রথম যে পার্সন এ, তার স্পিড সবচাইতে বেশি, সাপোজ বললাম তার স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ সে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার করে যায়। পরেরজনের স্পিড তার চেয়ে কম, 50 কিলোমিটার পার আওয়ার, আর তারপর স্পিড আরো কম, 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে তিনজনের স্পিড যেহেতু তিন রকম, তার মধ্যে সবচেয়ে স্পিড বেশি কার? এর, তারপর বি এর, তারপর সি এর। তাহলে তিনজনের স্পিড যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কে আগে পৌঁছাবে? সবাইকে সমান সময়ে পৌঁছাবে না, আমরা জানি সবার আগে পৌঁছে যাবে এ, তারপরে বি পৌঁছাবে, তারপর সি পৌঁছাবে। তাহলে টাইম কার বেশি লাগতেছে আর কার কম লাগতেছে? তাহলে আমরা বলতে পারতেছি এর যদি স্পিড যেহেতু সবচেয়ে বেশি, তার টাইমটা সবচেয়ে কম লাগবে, অর্থাৎ সে দ্রুত পৌঁছে যাবে। বি এর টাইমটা অপেক্ষাকৃত কম, স্পিডটা অপেক্ষাকৃত কম, তাহলে টাইমটা অপেক্ষাকৃত এ এর চেয়ে বেশি লাগবে। আবার সি এর স্পিডটা আরো কম, তাহলে তার টাইমটা আরো বেশি লাগবে। তাহলে আমরা বলতে পারি যে যার স্পিড বেশি হবে তার টাইমটা কম লাগবে। তাহলে স্পিড বেশি হলে টাইম কম, আবার স্পিড কম হলে টাইম বেশি। তাহলে স্পিড এবং টাইম দুইটা কি প্যারালাল নাকি ঠিক অপোজিট? অর্থাৎ অপোজিট। অপোজিট যদি হয় তাহলে আমরা বলতে পারি এই রিলেশনটাকে বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইনভার্সলি প্রপোর্শনালের বাংলা মানে হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ তারা পরস্পর ব্যস্তানুপাতিক হবে। এই ব্যস্তানুপাতিক মানটাকেই বলা হয় রেসিপ্রোকাল, উল্টা আর কি, ঠিক আছে? তাহলে আমরা কার কার মধ্যে এখন রিলেশন জানতে পারলাম? টাইম এবং স্পিডের মধ্যে। আমরা যদি টাইমকে যদি টি দিয়ে ডিনোট করি, স্পিডকে যদি এস দিয়ে ডিনোট করি, তাহলে আমরা প্রথম রিলেশন পাইলাম টাইম এবং স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ টাইম যত হবে স্পিডটা উল্টা কথা হবে। অথবা এক কথায় আরেকভাবে আমরা লিখতে পারি স্পিডটা যা হবে টাইমটা ঠিক তার উল্টা হবে। অর্থাৎ টাইম বেশি হলে স্পিড কম হবে, টাইম কম হলে স্পিড বেশি হবে, স্পিড বেশি হলে টাইম কম হবে, স্পিড কম হলে টাইম বেশি হবে। তাহলে প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল এটাকে বলা হয়, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এবার আসি ডিস্টেন্সের সাথে। তিনটা গাড়ি রওনা দিল, তারা তিনজনই 60, 50 এবং 40 কিলোমিটার স্পিডে রওনা দিল। তাহলে এই স্পিডে যদি রওনা দেয়, এখন তিনজন 3 ঘন্টা করে গাড়ি ড্রাইভ করলো। তাহলে প্রথমজন যদি 3 ঘন্টা যায় তাহলে সে কয় কিলোমিটার যাবে? 3 ঘন্টা ড্রাইভ করলে সে 3 আওয়ার যদি ড্রাইভ করে, যেহেতু 1 ঘন্টায় সে 60 কিলোমিটার যায়, তাহলে 3 ঘন্টায় সে টোটাল 180 কিলোমিটার যাবে। বি 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি 3 ঘন্টা ড্রাইভ করে, তাহলে সে টোটাল যাবে 150 কিলোমিটার। এবং সি যদি 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে ড্রাইভ করে, তাহলে সে 3 ঘন্টায় টোটাল যাবে 120 কিলোমিটার। অর্থাৎ আমরা দেখলাম যার স্পিড যত বেশি হবে সে নির্দিষ্ট সময়ে ডিস্টেন্সটা বেশি যাবে, আর যার স্পিড যত কম হবে তার ডিস্টেন্সটাও তত কম হবে। অর্থাৎ স্পিড এবং ডিস্টেন্স তারা প্রপোর্শনাল, সমানুপাতিক, একই হারে যায়। তাহলে একই হারে যদি যায় তাহলে আমরা বলতে পারি ডিস্টেন্স অ্যান্ড স্পিড হচ্ছে প্রপোর্শনাল। তাহলে আমাদের যেহেতু মূলত আসলে এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোনটা রেসিপ্রোকাল রেশিও, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল কোনটা, অর্থাৎ এখানে আমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে জানা থাকা দরকার এই রেসিপ্রোকাল রেশিও, অর্থাৎ কোনটা কার ইনভার্স হবে। আমরা আরেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট আরেকটা টপিক নিয়ে বলি। এখানে তো টাইম, ডিস্টেন্স এবং স্পিড নিয়ে বললাম। আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা থেকেই বিভিন্ন কোয়েশ্চেনগুলো হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে যে টাইম, ওয়ার্ক অ্যান্ড শেয়ার, এই তিনটার মধ্যে রিলেশন। টাইমকে যদি আমরা টি দিয়ে ডিনোট করি, ওয়ার্ককে যদি আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করি, আর শেয়ারকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি, তাহলে কার মধ্যে কি ধরনের রেশিও রিলেশন হয় সেটা আমরা একটু জেনে নিব। সাপোজ দুইজন ব্যক্তি এ এবং বি, এ একটা কাজ 10 দিনে করতে পারে, বিটা
বি ওই কাজটা করতে 20 দিন লাগে। তাহলে এ কে যদি একটা কাজ করতে দেওয়া হয় সে 10 দিনে শেষ করতে পারে, বি কে যদি ওই কাজটাই করতে দেওয়া হয় তাহলে তার 20 দিন লাগে। তাহলে এবার বলেন এই দুইজনের মধ্যে কে বেশি এফিশিয়েন্ট? তো আমরা তো দেখতেছি এখানে এই বেশি এফিশিয়েন্ট। এখন যদি ওই কাজটা দুইজনকে আলাদা আলাদাভাবে না দিয়ে একসাথে করতে দেওয়া হয়, বললো যে দুইজনে একত্রে কাজটা কমপ্লিট করেন, তাহলে একত্রেই যদি তারা কাজটা করতে চায় তাহলে দুইজন যদি করে তাহলে কি সমান সমান করবে? না, কারণ এখানে কাজের স্পিড এফিসিয়েন্সি লেভেল কার বেশি? এর, কারণ এ কম সময়ে কাজটা করতে পারে বি এর চেয়ে। তাহলে এখন তারা একত্রে যদি কাজ করতে চায় তাহলে দেখা যাবে যে পুরা কাজের মধ্যে এ বেশিরভাগ কাজ করবে, বি কম ভাগ কাজ করবে। তাহলে তারা যে কাজের কন্ট্রাক্টটা নিল ওই কন্ট্রাক্ট তো একটা টাকার বিনিময়ে নিল। সাপোজ বললো যে ওই মালিক তাদেরকে যে কাজটা দিল এ এবং বি কে একত্রে করার জন্য, তো তারা বললো যে ওই কাজের বিনিময়ে তারা 2000 টাকা দিবে। এখন টাকা যখন ভাগাভাগি হবে তাহলে কাজের রেশিওতে তো টাকাটা ভাগাভাগি হবে। তো আমরা তো এখানে দেখতেছি যেহেতু এ এফিশিয়েন্ট, এ বেশি অংশ কাজ করছে বি এর চেয়ে, তাহলে অবশ্যই এ টাকাটা বেশি পাবে কার চেয়ে? বি এর চেয়ে। তাহলে এখানে এ এর শেয়ারটা বি এর চেয়ে বেশি হবে। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? এক কথায় বলতে পারি যার টাইমটা কম লাগবে কোন একটা কাজ করতে, যার যত কম টাইম লাগবে তার এফিসিয়েন্সি লেভেলটা বেশি। আর এফিসিয়েন্সি লেভেল বেশি মানে সে বেশি কাজ করতে পারে কার চেয়ে? যে যার বেশি দিন লাগে তার চেয়ে। তার মানে টাইম, যে ব্যক্তির টাইম কম লাগে তা সে বেশি কাজ করবে এবং বেশি পরিমাণ টাকা পাবে। তাহলে আমরা বলতে পারি টাইম এবং ওয়ার্ক ডান প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি। কেন? টাইম কম লাগলে সে বেশি কাজ করতে পারবে, টাইম বেশি লাগলে সে কম কাজ করতে পারে। তাহলে আমরা বলতে পারি টাইম এবং ওয়ার্ক ইনভার্সলি প্রপোর্শনাল। আবার যদি কম কাজ করে তাহলে তো সে কম টাকা পাবে, আর বেশি কাজ করলে বেশি টাকা পাবে। তাহলে টাইম যদি কম লাগে তাহলে তো টাইম কম লাগলে বেশি কাজ করতে পারবে, আর বেশি কাজ করতে পারলে শেয়ারের পরিমাণ অর্থাৎ টাকার পরিমাণটাও কি হবে? বেশি হবে। তাহলে টাইম এবং শেয়ারও কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ রেসিপ্রোকাল রেশিও সম্বন্ধে জানতে পারলাম। ইনভার্সলি প্রপোর্শনাল মানে বিপরীত অর্থাৎ উল্টা, ওই যে রেশিও ভগ্নাংশ রেশিও যেটাকে আমরা বলতেছিলাম আর কি। তাহলে আমরা এখানে রেসিপ্রোকাল রেশিওর কয়েকটা রিলেশন শিখলাম। একটা হচ্ছে টাইমের সাথে স্পিডের, আরটা হচ্ছে টাইমের সাথে ওয়ার্ক ডানের, আরটা হচ্ছে টাইমের সাথে শেয়ারের। তাহলে যেহেতু আমরা এটা বুঝতে পারলাম তাহলে আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আজকের পর্বটা শেষ করব। আমরা একটা এক্সাম্পল লিখি। The speed of 3 cars are in the ratio 3:4:5. Find the ratio of time taken by the 3 cars. The speed of 3 cars, তিনটা কারের স্পিড আর ইন দ্য রেশিও 3:4:5। বলতেছে কি তিনটা কারের স্পিডের রেশিও দেওয়া আছে, অর্থাৎ একটা কার যদি 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে যায়, একটা 4 কিলোমিটার পার আওয়ার স্পিড, একটা 5 কিলোমিটার পার আওয়ার স্পিড, অর্থাৎ এই অনুপাতে তাদের স্পিডগুলা পরিবর্তন হয়। তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড দ্য রেশিও অফ টাইমস টেকেন বাই দ্য 3 কার্স। তাহলে তাদের সময়গুলা কি অনুপাতে যাবে? অর্থাৎ আমরা তো জানি যে যেহেতু এখানে রেশিও দেওয়া আছে, কার স্পিডের রেশিও দেওয়া আছে, আর আমাদেরকে বের করতে বলছে কার রেশিও? টাইমের রেশিও ফাইন্ড আউট করতে বলছে, রেশিও অফ টাইম। তো আমরা তো জানি যে কারের স্পিড কম হবে সে কোন একটা গন্তব্যে, সে কোন একটা ডেস্টিনেশনে পৌঁছতে তার টাইমটা বেশি লাগবে, আর যার স্পিডটা যত বেশি হবে তার টাইমটা তত কম লাগবে। তাহলে যদি স্পিডের রেশিও যেহেতু আমাদেরকে দেওয়া আছে 3:4:5, তাহলে আমরা যদি টাইমের রেশিও যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা বলতে পারি টাইম এবং স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল, উল্টা। তাহলে উল্টা যদি হয় তাহলে 3 কে উল্টাইলে হয় 1/3, 4 কে উল্টাইলে 1/4, আর 5 কে উল্টাইলে 1/5। কিন্তু
তাহলে তো আমরা টাইমের রেশিওটা পাই গেছি, কিন্তু আমাদের কোনো এক্সামের রেশিওগুলো কখনো ফ্র্যাকশনে দেওয়া থাকে না, আনসারগুলো অবশ্যই সেগুলো ইন্টিজারে দেওয়া থাকে। তো আমরা শুরুতেই কিভাবে ফ্র্যাকশন রেশিওকে ইন্টিজারে কনভার্ট করতে হয়, পূর্ণ সংখ্যায় কিভাবে নিতে হয় সেটা আমরা শিখেছি। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যায় প্রকাশ করি তাহলে আমরা বলেছিলাম তাদের লসাগু দিয়ে গুণ করতে হবে। আমরা জানি 3 এবং 4 এর লসাগু 12, 12 এবং 5 এর লসাগু 60। তাহলে 60 দিয়ে যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে পূর্ণ সংখ্যায় পেয়ে যাব। তাহলে আমরা তো জানি যে 1/3 কে যদি 60 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, আচ্ছা আমি ভেঙে লিখি 1/3 × 60, 1/4 × 60 and 1/5 × 60। দ্যাট মিনস প্রথম রেশিও দাঁড়াচ্ছে 20, দ্বিতীয় রেশিও দাঁড়াচ্ছে 15 এবং তৃতীয় রেশিও দাঁড়াচ্ছে 12। অর্থাৎ টাইমের রেশিওগুলো হবে 20:15:12, এটাই হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেম কেস যদি আমাদেরকে কোনো একটা কোশ্চেনে ওয়ার্ক ডানের রেশিও, এখানে স্পিড অফ 3 কার্স না বলে যে ওয়ার্ক ডান বাই দ্য 3 পিপল, যদি 3 জন লোকের ওয়ার্ক ডানের রেশিও যদি এরকম দেওয়া থাকে, টাইমের রেশিও বের করতে বলে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। অথবা টাইমের রেশিও দেওয়া থাকে, ওয়ার্ক ডানের রেশিও বের করতে বলে তাও ইনভার্সলি প্রপোর্শনাল হবে। অথবা টাইমের রেশিও দেওয়া থাকলে শেয়ারের রেশিও বের করতে বললে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। এগুলো তো ছোট ছোট অঙ্কের বেসিক্যাল কনসেপ্ট। আবার বড় অঙ্কের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো এক একটা অঙ্কের পার্ট হিসেবে কাজ করবে এবং সহজে যাতে আমরা অঙ্কগুলো বুঝতে পারি সেজন্য আমাদের শুরুর যে কনসেপ্টগুলো শেখা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন রেসিপ্রোকাল রেশিও বলতে আমরা কি বুঝি, কাদের কাদের মধ্যে রেসিপ্রোকাল রেশিওর সম্পর্কগুলো আছে। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট পর্বে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।